আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে একটা ভিডিও পেশ হতে চলেছে যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের ক্ষেত্রে। আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স নিয়ে। টেন্স গ্রামারের ক্ষেত্রে অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে বাদ দিয়ে যদি আমরা গ্রামারের অন্যান্য পার্টে যাই তাহলে আমাদের কাছে শেখাটা খুব কঠিন হয়ে যায়। ইংরেজি বোঝার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে টেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোকপাত করব। তাই ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করা যায় টেন্স নিয়ে তোমাদের এরপরে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এবং পরবর্তী ক্ষেত্রে যদি টেন্স ভুলে যাও ভিডিওটা আরেকবার দেখে নেবে, এইভাবেই তোমাদের টেন্স সমাধান হয়ে যাবে। তো টেন্স কি এসো আমরা জেনে নিই। টেন্স হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টেন্স হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ওয়ার্ক বলতে যে সমস্ত কাজগুলো আমরা বোঝাই সেই কাজগুলো কোন টাইমে ঘটছে সেটাই হচ্ছে টেন্স। একই শব্দ দিয়ে, যেমন প্লে শব্দ দিয়ে আমরা বিভিন্ন রকম বাক্য তৈরি করতে পারি। তো সেই বাক্যটা কোন টেন্সের মধ্যে পড়বে, কোন সময়ের মধ্যে হচ্ছে, সেটা আমাদের ক্লিয়ার করে দেবে। যেমন প্লে, এটা দিয়ে যদি আমরা বলি যে আমরা ফুটবল খেলি, প্লে মানে খেলা করা, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলছি বা আমরা ফুটবল খেলবো, তাহলে এই যে তিনটে সেন্টেন্স আমি বললাম, তাহলে তিন রকম। আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলছি, এই যে দুটো কথার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাহলে এই পার্থক্যটা কী দিয়ে আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে টেন্স দিয়ে, সময় দিয়ে। খেলি যখন বলছি আমরা, তখন আমার হ্যাবিট বোঝাচ্ছে, আমাদের হ্যাবিট বোঝাচ্ছে। আবার খেলছি যখন বোঝাচ্ছে, তাহলে আমার স্ট্যাটাস বোঝাচ্ছে যে আমি এখন কী অবস্থায় আছি। এবং খেলবো, তাহলে আমি আমার ভবিষ্যতের কোনো কথা আমি সেটাকে ক্লিয়ার করলাম, সেটাই হচ্ছে টাইম। তাহলে টেন্স দিয়ে আমরা কি বুঝতে পারছি, টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ কাজের আমরা সময় আমরা জানতে পারছি এই টেন্সের মধ্যে দিয়ে। তো টেন্স আসলে তিন ভাগে ভাগ করা যায়, সেটা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে হোক বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে হোক, টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। এবং সেই তিন ভাগে আবার প্রত্যেকটাকে চার ভাগে ভাগ করা যায়। তাহলে প্রত্যেকটা চার ভাগ আমরা এই ভিডিওতে 1 by 1 তার ব্যবহার আমরা শিখব এবং ক্লিয়ার করব। তো এসো দেখা যাক। টেন্সকে তিন ভাগে আমি ভাগ করেছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। একই কাজ, অর্থাৎ একটা শব্দ দিয়ে বিভিন্ন রকম যখন বাক্য তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকম বাক্য কোন সময়ের মধ্যে হচ্ছে সেটা আমাদের কাছে বলে দেবে, সেটা বর্তমানে হচ্ছে না অতীতে হচ্ছে না ভবিষ্যতে হচ্ছে। তো এইভাবে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটার আবার চারটি করে ভাগ রয়েছে। তো সেই চারটি ভাগে যাওয়ার আগে আমি তোমাদের অক্সিলারি ভাবের ব্যবহারগুলো একটু আমি নোট করেছি এখানে, যে কোন টেন্সে কি অক্সিলারি ভাব ব্যবহার হবে। তো প্রেজেন্ট টেন্সে যে অক্সিলারি ভাবগুলো ব্যবহার হবে সেটা হচ্ছে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর এবং হ্যাভ, হ্যাজ। এই কটা অক্সিলারি ভাব প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে। পাস্ট টেন্সে ব্যবহার হবে ডিড, হ্যাড, ওয়াজ বা ওয়্যার। এবং ফিউচার টেন্সে ব্যবহার হবে শ্যাল, উইল, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। টেন্স করার আগে তিনটে বিষয় তোমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে। এক হচ্ছে অক্সিলারি ভাব, দুই হচ্ছে পার্সন এবং তিন হচ্ছে নাম্বার। এই তিনটে জিনিস কিন্তু ক্লিয়ার থাকা উচিত টেন্স করার আগে। এবার প্রত্যেকটা টেন্সকে আমি বলেছি চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে বা গঠন রয়েছে। তো আমরা 1 by 1 সেগুলোকে ক্লিয়ার করব। প্রথমেই আমি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আজকে আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আসলে কি একটু বলে দিই তোমাদের। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে যে সমস্ত কাজগুলো নিয়মিত ঘটে, অভ্যাসগত বা চিরন্তন সত্য বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি আগেই বলেছি যে একই ভার্ব দিয়ে বিভিন্ন রকম বাক্য তৈরি হয়। তাহলে সেই বাক্যগুলো কখন ঘটছে, কি সময়ের মধ্যে ঘটছে বা কখন ঘটবে, সেগুলোর নির্ণয় করবে টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা কোনগুলো বলবো, যে বর্তমানকালে যে সমস্ত কাজগুলো নিয়মিত হয়, নিয়মিত যে সমস্ত কাজগুলো আমরা চর্চা করে থাকি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এর মধ্যে আর অন্য কিছু আসবে না। যেমন একটা উদাহরণ নিই, প্লে দিয়েই নিই।
যে আমরা ফুটবল খেলি। এখানে তিনটি শব্দ আছে, আমরা ফুটবল খেলি। আমাকে সবসময় কি করতে হবে, টেন্স নির্ণয়ের ক্ষেত্রে ভার্বটাকে দেখতে হবে। এটা হচ্ছে ভার্ব, খেলি। কারা খেলে? আমরা, সাবজেক্ট। কি খেলি? ফুটবল, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে, এই স্ট্রাকচারে সাজাতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারে সাজাতে হবে। এর বাইরে কিন্তু আমি কোনো স্ট্রাকচার নিতে পারবো না। আমি যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার নিয়ে নিই, আমার কিন্তু ভুল হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনাইটে ওটা নেবে না। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা এখানে কীভাবে বুঝতে পারছি, যে আমরা ফুটবল খেলি। এই যে খেলি শব্দটা, এই শব্দটার দ্বারা আমরা কি বোঝাচ্ছি, যে আমার অভ্যাসগত এটা একটা কাজ করা বোঝাচ্ছে। যে ফুটবল খেলি, বা আমি স্কুলে যাই, আমরা ভাত খাই, নিয়মিত যে সমস্ত কাজগুলো হয়ে থাকে তার মধ্যে এটা একটা পড়ছে যে খেলি। তাহলে এইটাকে আমি কি করব, এবার যখন আমি ট্রান্সলেট করতে যাব, ইংলিশে করতে যাব, তখন আমাকে এই ফর্মটা কিন্তু ফলো করতে হবে। তাই আমরা করি। তাহলে উই মানে আমরা, সাবজেক্ট হলো। এবার আমাকে কী নিয়ে আসতে বলেছে, ওখানে ভার্ব নিয়ে আসতে বলেছে। ভার্ব খেলি, তাহলে প্লে, উই প্লে। এবার অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে উই প্লে ফুটবল। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে ভার্বের সঙ্গে এস বা ইএস, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা তোমাদের এভাবে মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস নেব। এখানে আমরা ফার্স্ট পারসন ছিল, আমি থার্ড পারসনের একটা উদাহরণ দিচ্ছি। আমরা বাদ দিয়ে আমি বললাম সে ফুটবল খেলিটাকে আমি করলাম খেলে। সে ফুটবল খেলে করলাম, সে ফুটবল খেলে। তাহলে এখানে সাবজেক্টটা হি মানে সে, তাহলে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস দেবে। এখানে আমরা তখন উইয়ের জায়গায় করব, উইয়ের জায়গায় হি যেহেতু হলো, তখন এখানে আমাকে কিন্তু এস দিতে হবে, প্লেজ। হি প্লেজ ফুটবল, বা কোনো নাম যদি ওখানে হতো, আমি রনি যদি বলতাম, তো রনি প্লেজ ফুটবল হতো। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস নিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার, বা প্রেজেন্ট ইনডেফিনাইট কীভাবে ট্রান্সলেট করতে হয়, কীভাবে বাক্য গঠন করতে হয়, আমি এই দুটো সেন্টেন্স দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম। অনেক উদাহরণ নেওয়া যেতে পারে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর উদাহরণ নিচ্ছি না। আবার বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে যে সমস্ত কাজ বর্তমানকালে নিয়মিত হয়, বা অভ্যাসগত হয়, বা চিরন্তন সত্য বোঝায়, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বলবো। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিজস্ব স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্বের সঙ্গে এস বা ইএস বসে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এস বা ইএস নেব। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের। এবার এই টেন্সকে যদি আমরা নাবাচক করতে যাই বা প্রশ্নবোধক করতে যাই, তাহলে কিন্তু ডু বা ডাজ নিতে হবে। আমি আগের যে প্রথমে যেটা বোঝাতে চাইছিলাম, এই দেখো যে ডু ডাজ, প্রেজেন্ট টেন্সে ডু ডাজের ব্যবহার হবে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু আমরা হ্যাঁবাচক বা নাবাচক করব যখন, তখন কিন্তু এই ডু ডাজের ব্যবহার হবে। আমি একটা দেখিয়ে দিই যে হি প্লেজ ফুটবল, এটাকে যদি আমি নাবাচক করি তাহলে কি হবে। মনে রাখতে হবে যে কোনো প্রকার বাক্যকে নাবাচক করতে হলে নট নিতে হবে। এবার নট কিন্তু একাই বসে না, নট সবসময় অক্সিলারি ভার্ব নিয়ে বসে। তাহলে এখানে তো অক্সিলারি ভার্ব নেই, ওই জন্য আমরা ডু বা ডাজ নেব। তাহলে ডু আর ডাজ কোথায় বসবে আমি বলে দিই, যে ডু সবার ক্ষেত্রে বসবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে ডাজ বসবে। যেমন হি, তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য এখানে বসবে ডাজ, হি ডাজ। এবার নট মানে না, হি ডাজ নট হয়ে গেল। এবার প্লে, এখানে প্লেজ আছে কিন্তু এসটা উঠে যাবে, কেন? এখানে আমি ডাজ নিয়েছি বলে। তাহলে হি ডাজ নট প্লে ফুটবল। এইভাবে
ডু বা ডাজের ব্যবহার হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এবার এখানে যদি আমি এটাকে প্রশ্নবোধক করতে যাই, তাহলে প্রশ্নবোধক করলে কি হবে? এই বাক্যটাকে আমি যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি হবে? প্রশ্নবোধক করা একদম সোজা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে ফ্রন্টে নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ডাজটা আগে চলে আসবে। ডাজ হি প্লে ফুটবল, টিএসএসে ইন্টারোগেশন মার্ক, ডাজ হি প্লে ফুটবল, এটা হচ্ছে হ্যাঁবাচক প্রশ্নবোধক। আবার যদি এটাকে নাবাচক প্রশ্নবোধক করি তাহলে এখানে কিন্তু নটটা থেকে যাবে, ডাজ হি নট প্লে ফুটবল। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইটের হ্যাঁবাচক বোঝালাম, নাবাচক বোঝালাম এবং প্রশ্নবোধকও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিভাবে ডু ডাজ ব্যবহার হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবারে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা যদি টেন্সগুলোর বাংলা অর্থ করতে পারি তাহলে আমাদের কাছে কিন্তু অনেক সময় ক্লিয়ার হয়ে যায় বা বোঝা আমাদের কাছে সহজ হয়ে যায়। দেখো, কন্টিনিউয়াস, কন্টিনিউ শব্দটার অর্থ কী? কন্টিনিউ শব্দটার অর্থ হচ্ছে চলমান, চলছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ডেফিনেশনটা কীভাবে তৈরি করব? বর্তমানকালে কোনো কাজ চলছে, আমি সচক্ষে দেখতে পাচ্ছি যে কোনো কাজ চলছে, ক্রমাগত হয়ে যাচ্ছে, সেই কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে তোমাদের যে উদাহরণটা আমি নিলাম, আমরা ফুটবল খেলি, ওখানে আমার হ্যাবিট বোঝাচ্ছিলো, আমাদের হ্যাবিট বোঝাচ্ছিলো, কিন্তু ওই টেন্স ওই ঘটনাটাকে যদি বা আমরা ফুটবল খেলি বলি, আমরা খেলছি বলি, তাহলে কিন্তু সেটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে খেলি আর খেলছি পার্থক্য আছে। তাহলে আমরা যখন কোনো কাজ দেখব যে চলছে, বর্তমানকালে কোনো কাজ চলছে, ঘটছে, সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই উদাহরণটাই আমরা নিচ্ছি, আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল খেলছি। এই যে খেলছি, ভার্বটাকে দেখতে হবে। খেলছি, এর আগে যখন আমি প্রেজেন্ট ইনডিফিনাইট বলছিলাম খেলি বলছিলাম, এবার বলছি খেলছি, তাহলে চলছে বোঝাচ্ছে। বাংলায় এটা তো বোঝা যায়, খেলিতেছি, চলিতেছে, ইতেছে বা ছি এরকম থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরা হয়। তাহলে এটাকে আমি এবার ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার সময় আমাকে খুব ফলো রাখতে হবে যে তার স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এম, ইজ, আর, তিনটের মধ্যে একটা সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে এবং শেষ থাকবে অবজেক্ট। তাহলে আমরা রুলস ফলো করি। প্রথমে সাবজেক্ট আছে, তাহলে উই মানে আমরা, উই এর পরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, নিশ্চয় এখানে আর হবে যেহেতু প্লুরাল আছে বলে, তাহলে উই আর হয়ে গেল। এবার কি বলছে? ভার্ব নিতে হবে খেলি, এটা ভার্ব, তাহলে খেলছি। তাহলে প্লে মানে খেলা করা, এর সঙ্গে আমাকে কিনতে বলেছে আইএনজি নিতে বলেছে, তাহলে আইএনজি দিয়ে দিলাম। উই আর প্লেইং, শেষে কি আছে? অবজেক্ট আছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। উই আর প্লেইং ফুটবল, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যখন ইংলিশে করব তখন অবশ্যই স্ট্রাকচারকে ফলো করব। এখানে সাবজেক্ট এম, ইজ, আর, ভার্ব আইএনজি, অবজেক্ট। আমরা উই যেহেতু থার্ড পারসন, উই যেহেতু এটা প্লুরাল হচ্ছে, তাই আমরা এখানে আর নিয়েছি এবং ভার্বের সঙ্গে আইএনজি নিতে বলেছি, নিয়েছি। তাহলে উই আর প্লেইং ফুটবল, এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটাকে যদি আমরা নাবাচক করতে যাই, নাবাচকে আমি যেটা বললাম, নাবাচক করা একদম সোজা। অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু আমি যদি নট নিয়ে নিই তাহলেই নাবাচক হয়ে যায়। যেমন উই আর নট প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি না, এই হচ্ছে নাবাচক। এবার এটাকে যদি আমি প্রশ্নবোধক করতে যাই তাহলে কি হবে? প্রশ্নবোধক করা একদম সোজা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে যেতে হবে। অক্সিলারি ভার্বটাকে ফ্রন্টে নিয়ে গেলেই প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে এখানে আমি হ্যাঁবাচক প্রশ্নবোধক করছি, আর নিলাম আগে, তাহলে আর উই প্লেইং ফুটবল, আর উই প্লেইং ফুটবল।
হ্যাঁবাচক প্রশ্নবোধক। আবার এটাকে নাবাচক প্রশ্নবোধক করা যায়, আর উই নট প্লেইং ফুটবল করা যায়। তাহলে আমি 3 রকম বলে দিলাম তোমাদের। এক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁবাচক, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নাবাচক এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকবার স্মরণ করে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানকালে যে সমস্ত কাজ চলছে, যে সমস্ত কাজ ঘটছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা দেখো নামটাকে একটু খেয়াল রাখতে হবে। পারফেক্ট কথার অর্থ হচ্ছে যে সম্পাদন হয়ে যাওয়া, কমপ্লিট হয়ে যাওয়া। গ্রামারে আমরা এটার যদি মিনিং করি তাহলে এরকম হবে কমপ্লিটেড ওয়ার্ক, যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ধরো এই পেনটা কিনেছি, তাহলে কেনা একটা কাজ ছিল, বাই মানে কেনা, এবার এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার দোকানে যাওয়া, সেখান থেকে নেওয়া, টাকা পে করা, সব কিছু হয়ে গেছে। এখন ফল কি আছে, আমার কাছে রয়েছে পেনটা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে সমস্ত কাজ বর্তমানকালে কমপ্লিট হয়ে গেছে এবং তার ফল বর্তমান, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব ব্যবহার হবে সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ, এবং গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3 অবজেক্ট। আমরা একটা উদাহরণ নিয়ে আমি করে দিচ্ছি তোমাদের। যেমন আমরা ফুটবল খেলেছি, পার্থক্যটা দেখো ভার্বের। খেলেছি, এতক্ষণ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বলছিলাম খেলছি বলছিলাম, এবারে বলছি খেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিটে বলেছিলাম খেলি, তাহলে খেলেছি, আমার কাজ শেষ হয়ে গেছে, খেলা কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ফল বর্তমান, অর্থাৎ হয় খেলায় জিতেছি, আনন্দ রয়েছে, অথবা খেলায় আমার পা হাত ভেঙে গেছে বা লেগেছে, সেটাও হতে পারে। তাই এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ভার্বের থার্ড ফর্ম বলেছে। আমরা জানি একটা ভার্বের 3টে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। এখানে থার্ড ফর্ম সব সময় ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবং হ্যাভ আর হ্যাজের ব্যবহারটা বলি, হ্যাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা বলবো হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে উই মানে আমরা, সাবজেক্ট নিলাম, হ্যাভ বা হ্যাজ, যেহেতু এটা ফার্স্ট পারসন আমরা বলবো হ্যাভ, উই হ্যাভ। খেলেছি, প্লে মানে খেলা করা, এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড, উই হ্যাভ প্লেড। এই যে ফার্স্ট ফর্ম মানে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, এটা সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে। উই হ্যাভ প্লেড, প্লে থেকে প্লেড হয়েছে, উই হ্যাভ প্লেড, লাস্ট হচ্ছে অবজেক্ট, তাহলে উই হ্যাভ প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছি। এবার এটাকে তুমি যদি নাবাচক করতে যাও তাহলে কি করতে হবে, এখানে নট দিয়ে দিতে হবে। আমরা ফুটবল খেলিনি, তাহলে উই হ্যাভ নট প্লেড ফুটবল। এটাকে যদি তুমি প্রশ্নবোধক করতে চাও, হ্যাভটাকে আগে নিয়ে চলে আসতে হবে। হ্যাভ উই প্লেড ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন। এ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার এটাকে যদি আমি সাবজেক্টটা চেঞ্জ করি, সাবজেক্ট চেঞ্জ করে আমি বললাম সে ফুটবল খেলেছে, তাহলে কি হবে, সে, হি মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাচ্ছে, সে ফুটবল খেলেছে, সে ফুটবল খেলেছে, তাহলে হি মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার, আমি বলেছি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার হবে, তাহলে এখানে হবে হ্যাজ, হি হ্যাজ। খেলেছে, থার্ড ফর্ম প্লেড ফুটবল, হি হ্যাজ প্লেড ফুটবল। হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা করলাম প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখন করতে যাচ্ছি। এখানে দেখো নামের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আছে, পারফেক্টও আছে, এই দুটো টেন্সের সংমিশ্রণ আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন কাজগুলো? বর্তমানকালে যে সমস্ত কাজ কিছুক্ষণ আগে বা অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে শুরু হয়ে এখনও কন্টিনিউ রয়েছে, সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, বর্তমানকালে কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে, এখনও শেষ হয়নি, সে সমস্ত কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ নেই, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। এই যে খেলছি, তাহলে এর মধ্যে কন্টিনিউয়াস টেন্সের সেন্স রয়েছে। এবার এই খেলাটা কি বলছে? 1 ঘন্টা ধরে, তাহলে 1 ঘন্টা আগে শুরু হয়েছে, 1 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনও চলছে, তাই এটা আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন রয়েছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, সঙ্গে বিন যোগ করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে এবং অবজেক্ট নিতে হবে। তাহলে এটা করি আমরা, তাহলে উই মানে আমরা, হ্যাভ হবে নিশ্চয়, উই হ্যাভ, সঙ্গে বিন নিতে বলেছে, বিন নিলাম, উই হ্যাভ বিন। এবার খেলছি ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি, উই হ্যাভ বিন প্লেয়িং, শেষে কি অবজেক্ট ফুটবল, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এবার কি বলেছে? এই যে 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে বা সকাল থেকে বিকেল থেকে এরকম টাইম উল্লেখ করে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সিন্স বা ফরের ব্যবহার করতে হবে। তাহলে এখানে দুটো রয়েছে, সিন্স আর ফর, আমি বোঝাচ্ছি। এখানে ফর হবে ফর অ্যান আওয়ার, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে এখানে ফর হলো, ফর আর সিন্সের একটা ব্যবহার রয়েছে, সিন্স আর হচ্ছে ফর। কখন কোনটা বসবে? সিন্স বসবে যে টাইমটা যদি নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট টাইম থেকে যদি কোনো কাজ শুরু হয়ে চলছে বোঝায়, তাহলে হবে সিন্স। আর ফর হবে পিরিয়ড অফ টাইম, টোটাল টাইমটা যদি উল্লেখ করে দেয়। এখানে 1 ঘন্টা, টোটাল টাইম বলছে 1 ঘন্টা, তাহলে টোটাল টাইমটা যদি আমাকে বলে দেয় তাহলে হবে ফর। আর যদি টাইমটা উল্লেখ করে দেয় যে এই সময় থেকে সে খেলছে, তাহলে হবে সিন্স। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স মিলে আমি বলেছিলাম। দেখো, খেলছে মানে এখনও চলছে, আর 1 ঘন্টা ধরে মানে কি, যে 1 ঘন্টা ধরে শুরু হয়েছে, নিশ্চয়ই অনেকক্ষণ খেলা হয়েছে, ফল রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে প্রেজেন্ট টেন্স সম্বন্ধে তোমাদের ধারণা। প্রেজেন্ট টেন্স যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু ফিউচারে গিয়ে আমাদের কাছে আবার টেন্সটা সোজা হবে এবং পাস্টে গিয়েও কিন্তু আমাদের টেন্সগুলো বুঝতে সোজা হবে। তাই প্রেজেন্ট টেন্সটা আগে ভালো করে ক্লিয়ার করে নিতে হবে।